আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চীনের সিনোফার্মের টিকার অনুমোদন, দেশের উৎপাদনের সুযোগ 2 সপ্তাহের মধ্যে আসছে 5 লাখ ডোজ। মহামারী প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ, জাতিসংঘের সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় একদিনে আরও 88 মৃত্যু, কমছে সংক্রমণ, 39 দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। তৃতীয় ধাপের লকডাউনেও প্রায় স্বাভাবিক সবকিছু, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালুর দাবি। কওমি মাদ্রাসাগুলো অন্ধকার এক জগৎ, সরকারকে না জানিয়ে চলে সবকিছু, এখনই রাশ টেনে ধরার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। অবশেষে অনুমোদন পেল চীনের সিনোফার্মের টিকা। ভ্যাকসিনেশন কার্যক্রম চালু রাখতে রাশিয়ার পর অনুমোদন দেওয়া হয়েছে চীনের টিকা। 2 সপ্তাহের মধ্যে আসবে 5 লাখ টিকা। এদিকে সিনোফার্মের টিকা দেশে উৎপাদনেরও সুযোগ থাকবে বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন সহ অন্যান্য সুবিধা বাড়ানো সহ করোনা মোকাবেলায় নেয়া পদক্ষেপ তুলে ধরেন। আমরা স্বাস্থ্যবিধি যেহেতু মানি নেই, নতুন ভাইরাসের আবির্ভাব দেখা দিচ্ছে, মিউটেশন হচ্ছে ভাইরাসে, সবকিছু মিলেই সেকেন্ড ওয়েভ। আমরা যদি জেনে থাকি কি কারণে সেকেন্ড ওয়েভ আসছে, তো আমরা যাতে থার্ড ওয়েভ না আসে সেই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। মন্ত্রী বলেন, করোনা মহামারী বুঝিয়ে দিয়েছে এতদিন স্বাস্থ্য খাত অবহেলিতই ছিল। স্বাস্থ্য খাতের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। ভ্যাকসিনেশন কার্যক্রম চালু রাখতে চীন ও রাশিয়ার ভ্যাকসিন অনুমোদন দেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। চায়নার ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিন আমরা অনুমোদন দিয়েছি, যাতে কিনা আমরা ভ্যাকসিন কার্যক্রম আমরা তাড়াতাড়ি আবারও বেগবান করতে পারি, এবং কেউ যদি এখানে দেশে বানাতে চায় ভ্যাকসিন, সেই সুযোগও আমরা দিচ্ছি। এদিকে দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, 35টিরও বেশি দেশে ব্যবহার হচ্ছে চীনের সিনোফার্মের টিকা। করোনা প্রতিরোধে এর কার্যকারিতা 79%। 1-1.5 সপ্তাহের মধ্যেই আসবে উপহারের 5 লাখ টিকা। পর্যবেক্ষণ করে প্রয়োগ শুরু হবে। এটি একটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এটা হচ্ছে 0.5 ml করে আপনার 28 দিনের গ্যাপে 2 বার দিতে হবে। প্রথম 1000 মানুষের উপরে আমরা 7 দিন করে এটা ভ্যাকসিনটি প্রয়োগ করে 7 দিন আমরা অবজার্ভ করব, তারপরে আমরা দেখব, এরপরে মাস ভ্যাকসিনেশনে আমরা যাব। সিনোফার্মের টিকা দেশে উৎপাদনের সুযোগ থাকবে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। হয়তো টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমাদের কোনো ফার্মাসিউটিক্যালসে এখানে এটা উৎপাদন হবে, অথবা বাল্ক নিয়ে এসে ফিল ফিনিশ মাধ্যমে এটা আমরা করতে পারি। এগুলো সরকারি পর্যায়ে কথাবার্তা হচ্ছে। আর এই ভ্যাকসিনটি যেটা সিনোফার্মের ভ্যাকসিনে যেটা আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি, এটি আসলে প্রকিউরমেন্ট যেটা হবে সেটা হলো G2G বেসিসে। দেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান টিকা উৎপাদন করতে সক্ষম। দেশের চাহিদা মিটিয়েও কিন্তু আমরা বাইরে রপ্তানিও করতে পারবো। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ভবিষ্যৎ মহামারী প্রতিরোধে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স বিষয়ক উচ্চ পর্যায়ের সংলাপে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বসভায় তুলে ধরা তার 5 দফায় উল্লেখ করেছেন প্রযুক্তি হস্তান্তর ও মালিকানা ভাগের মাধ্যমে সাশ্রয়ী ও কার্যকর অ্যান্টিবায়োটিকের অভিগম্যতা নিশ্চিত করার প্রস্তাব। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স AMR শীর্ষক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Honorable Prime Minister of Barbados,
excellencies. বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বৈশ্বিক মহামারী করোনা ও কার্যকারিতা হারানো অ্যান্টিবায়োটিকের কারণে স্বাস্থ্য ঝুঁকি এবং এর ভয়াবহতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। The world is now witnessing the devastating pandemic of COVID-19. However, antimicrobial resistance may cause even more lethal pandemics in future. Failure to tackle this hazard in time will result in huge loss of human lives, animals and plants. অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যৎ মহামারী সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বলে উল্লেখ করেন শেখ হাসিনা। In Bangladesh, we have developed a 6-year national strategic plan and national action plan on antimicrobial resistance containment ARC. Moreover, the National Technical Committee on ARC and the Bangladesh AMR Response Alliance were formed. Laboratory-based AMR surveillance for both human and animal health is being conducted regularly to ensure WHO categorization. Similarly, from 2019, we have been providing AMR surveillance data to WHO class platform. 5 দফা প্রস্তাবে তাগিদ দেন আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত কর্মপরিকল্পনা প্রণয়নের। আর অ্যান্টিবায়োটিকের প্রযুক্তি হস্তান্তর ও মালিকানা ভাগের মাধ্যমে একে সহজলভ্য করার আহ্বান জানান। We need to implement the 2015 Global Action Plan on AMR, 2016 UN Political Declaration on AMR and formulate AMR national action plans. রাজনৈতিক প্রতিশ্রুতি ও অংশীদারিত্ব বাস্তবায়নেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। The Prime Minister of আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় একদিনে আরও 88 জনের মৃত্যু হলো। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 11,393 জন। একদিনে শনাক্ত হয়েছে 2,341। গত 39 দিনের মধ্যে সংক্রমণের এই সংখ্যাটি সর্বনিম্ন। দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 9.39%। সুস্থতার হার বেড়ে হয়েছে 89.45%। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। করোনা সংক্রমণ হার কিছুটা কমলেও মৃত্যুরেখা ঊর্ধ্বমুখী, বাড়ছে সুস্থতার সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 418তম দিনে দেশে একদিনে 88 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু 11,393। 358টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 24,928। এর মধ্যে শনাক্ত 2,341। শনাক্তের হার বেড়ে 7,56,955। নতুন 4,782 জন সহ সুস্থ হয়েছে 6,77,101। পরীক্ষার বিপরীতে কমছে দৈনিক সংক্রমণ হার 9.39%। মৃত্যু হার বেড়ে হয়েছে 1.51%। 24 ঘন্টায় 60 ঊর্ধ্ব মানুষের মধ্যে মারা গেছেন 55 জন। 51 থেকে 60 বছরের মধ্যে 12 এবং 41 থেকে 50 বছরের মধ্যে 15 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগেই মারা গেছেন 48 জন। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার প্রতিবেশী দেশ ভারতের খবর নেই। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গত 10 দিন ধরে প্রতিদিন আক্রান্ত হচ্ছে 3 লাখের বেশি। আর গত 24 ঘন্টায় 3,79,257 জন। 10 দিন ধরে গড় দৈনিক মৃত্যু 3,000-এর কাছাকাছি। মোট মৃত্যু 2,04,732। এমন পরিস্থিতিতে ভারতে বিমানে করে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া। আর $100 মিলিয়ন বেশি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশও চিকিৎসা সহায়তা করার প্রস্তাব দিয়েছে দিল্লিকে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। মানুষের আহাজারিতে ভারী ভারতের বাতাস। করোনায় মৃত্যু ও শনাক্তের সব রেকর্ড ভেঙে দেশটিতে গত 24 ঘন্টায় 3,79,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন 3,645 জন। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় সরকার প্রচারিত স্বাস্থ্য বুলেটিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ভারতে এখন করোনায় মোট মৃত্যু দাঁড়ালো 2,04,732 জনে।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে প্রতিদিন ৩ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে শয্যা ও অক্সিজেনের অভাব। সংকট দেখা দিয়েছে করোনা চিকিৎসায় ব্যবহৃত জরুরি ওষুধের। করোনা সংক্রমণের এমন পরিস্থিতিতেই চলছে টিকাদান কার্যক্রম। গত ২৪ ঘণ্টায় ২১,৯৩,২৮১ জনকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত ১৫,২০,৬৪৮ জন টিকা গ্রহণ করেছেন। এদিকে মস্কো থেকে বৃহস্পতিবার সকালে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছে দুটি কার্গো বিমান। অক্সিজেন কনসেন্ট্রেটর, ভেন্টিলেটর সহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম ভারতে পাঠিয়েছে রাশিয়া। আর সিঙ্গাপুরের পাঠানো মেডিকেল সহায়তাও সকালে দেশটিতে পৌঁছেছে। এছাড়া $১০০ মিলিয়ন বেশি মূল্যের চিকিৎসা উপকরণ সহায়তা হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এসবের মধ্যে রয়েছে ১,০০০ অক্সিজেন সিলিন্ডার, ১.৫ কোটি N95 মাস্ক ও ১০ লাখ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। করোনা সংক্রমণ প্রতিরোধে তৃতীয় ধাপে দেশজুড়ে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। তবে রাজধানীতে সবকিছুই স্বাভাবিক। গণপরিবহন ছাড়া চলছে সব যানবাহন। বেড়েছে জনসমাগম ও যানজট। এদিকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দোকানপাট খুললেও অনেক ক্ষেত্রে তা উপেক্ষিত। সাইদুল ইসলামের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে শুরু হয়েছে তৃতীয় ধাপের কঠোর লকডাউন। প্রথম দিনে রাজধানীতে খুব একটা চোখে পড়েনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। কমেছে পুলিশের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম। রাজধানীতে চলছে সব ধরনের গাড়ি, বেড়েছে সাধারণ মানুষের চলাচল। এমন পরিস্থিতিতে জনগণকে জবাবদিহির আওতায় না আনলেও নিয়মিত কার্যক্রম চলছে বলে দাবি পুলিশের। গত লকডাউনের থেকে এই লকডাউনে গাড়ির পরিমাণ বাড়ছে, আর চেকের আওতায় যেগুলো আসতেছে করতেছি আমরা, কিন্তু আসলে গাড়ির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। এদিকে জীবন জীবিকার তাগিদে খোলা হয়েছে শপিং মল ও দোকানপাট। সকালে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে সমাগম। কিছু কিছু এলাকায় স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত। অল্প ভিড়ের মধ্যে থেকে নিয়ে আসলাম, এটা দোতলা গেছিলাম, 3 পিস নিলাম আর কি। স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করা উচিত। আর দোকানিদের এরকম কোনো মাথা ব্যথা নাই, তাদের একটাই টার্গেট বিক্রি করতে হবে। এছাড়া গণপরিবহন না থাকায় ক্রেতা কম বলে জানান ব্যবসায়ীরা। পার্সোনাল গাড়ি কয়জনের আছে যে সবাই পার্সোনাল গাড়ি দিয়ে আসবে, এই কারণে আর কি আমাদের বেচাকেনাটা কম। কাস্টমার উঠে আপনার 2-3টা পরে, এরপরে সময় থাকে না বিক্রি করার। পাবলিক কেউ দেশে চলে গেছে, যার টাকা আছে সে ভাঙ্গা খাইয়ে বাড়াইছে, ইনকাম করতে পারে নাই, এই জন্য কাস্টমার মার্কেটের লোকজন নাই। তারা বলছেন করোনা সংক্রমণ রোধে প্রয়োজন সবার সচেতনতা। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে পূর্ব নির্ধারিত ভাড়ায় গণপরিবহন চলাচলের অনুমতি চেয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। রাজধানীতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। আজকে অ্যাম্বুলেন্সের সিট হলো 3টা, অ্যাম্বুলেন্সে 17 জন লোক নিয়ে যাচ্ছে, ভ্যানে নিয়ে যাচ্ছে, রিক্সায় নিয়ে যাচ্ছে, মাইক্রোবাসে নিয়ে যাচ্ছে। মানুষের দুর্ভোগের সীমা নাই। সালের স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে পুনরায় এই দুর্যোগ সময় কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা করার সুযোগ দানে আকুল আবেদন। করোনা সংক্রমণকে দীর্ঘস্থায়ী সংকট হিসেবেই দেখছে বাংলাদেশ। সেই হিসেবে মোকাবেলার কৌশলও নির্ধারণ করা হয়েছে। ভ্যাকসিনের সন্ধান হচ্ছে বহু উৎস থেকে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন তাৎক্ষণিক উদ্যোগ সঠিক পথে এগোচ্ছে। তবে চাহিদা যোগানে ভারসাম্য রক্ষা করতে স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনে যেতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 2 ডোজ হিসেবে 13 কোটি মানুষের 26 কোটি ডোজ টিকার চাহিদা রয়েছে বাংলাদেশে। ভারতের সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকলেও 3 কোটি টিকা চাহিদার তুলনায় অপ্রতুল। এমন প্রেক্ষাপটে বহুমুখী উৎস থেকে টিকা সংগ্রহ করতে যাচ্ছে বাংলাদেশ। আমরা যেখান থেকে পাই সেখান থেকে আনার চেষ্টা করছি। কূটনৈতিক তৎপরতায় আশার আলো দেখাচ্ছে রাশিয়ার স্পুটনিক ভি, চীনের সিনোফার্ম এবং কোভ্যাক্সের ফাইজার বায়োনটেকের টিকা। আর মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ধৃত 6 কোটি ডোজ ভ্যাকসিন থেকে টিকা সংগ্রহ করা গেলে প্রথম ডোজ নিয়ে ঘাটতিতে থাকা 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজও দেওয়া সহজ হবে। সে চেষ্টাই শুরু করেছে সরকার। বিশ্লেষকদের মত, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে ভাবতে হবে ভাইরাসের গতিবিধি বদলের আগেই। প্রেডিক্ট করতে হবে এবং প্রস্তুতি থাকতে হবে, যেটুকু আশঙ্কা আছে তার থেকে একটু বেশি।
ক্ষেত্র বিশেষে আশঙ্কা কার্যকর হবে না। এখন আমরা যে একটু ডাইভার্সিফাই করেছি, আমি মনে করি যে এটা একটা সঠিক পদক্ষেপ। আমেরিকা বলেছে যে তারা 6 কোটি ডোজ টিকা রপ্তানি করবে। এমনকি যদি 50 লাখ ডোজ টিকাও যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের যে উপস্থিত সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। ভ্যাকসিন উৎপাদনে অন্তত 50 বছরের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সংকটে টেকসই সমাধানে যৌথ উদ্যোগে ভ্যাকসিন উৎপাদনের কূটনীতিতে যাওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। ধরে নিচ্ছি যেটা একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে যাচ্ছে, যেটা দীর্ঘমেয়াদী সমাধান লাগবে, সেভাবে চিন্তা করে আমাদের উচিত আসলে ভ্যাকসিন তৈরির দিকে যাওয়া, নতুন টেকনোলজির সাথে খাপ খাইয়ে আমাদের কার্যক্রমটাকে বহাল রাখা। এবং বিজ্ঞানীরাও কিন্তু বলছেন যে যেহেতু ভাইরাসটা মিউটেট করছে, কাজেই থার্ড ডোজ বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে সাবসিকুয়েন্টলি, হয়তো 6 মাস পরে 1 বছর পরে। শুধু ভ্যাকসিন নয়, চিকিৎসার অন্যতম অনুষঙ্গ অক্সিজেন উৎপাদনেও কার্যকর উদ্যোগের তাগিদ দিলেন তিনি। কিন্তু আসছে ভারত, সেখানে কিন্তু হঠাৎ করে অনেক বেড়ে গেছে রোগী। আমরা আশা করবো যে আমাদের এখানে সেটা হবে না, কিন্তু হবেই না এটা কিন্তু আমরা কখনো জোর করে বলতে পারবো। অক্সিজেন উৎপাদনের জন্য, উৎপাদন বাড়ানোর জন্য অনেক চিকিৎসা উপকরণ জোগাড়ে দর কষাকষির সুযোগ ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই কূটনৈতিক। স্পুটনিক যেটা, এটার দাম কিন্তু একটু বেশি, এমনিতেও বেশি। তার মধ্যে কিন্তু দামের মধ্যে আবার মার্জিন আছে, কিন্তু সব দেশে সব জায়গা থেকে তো একই দামে বিক্রি হচ্ছে না। খুব বেশি বড় দর কষাকষি করার সুযোগ বোধহয় এখন নেই। পরবর্তীকালে 3 কোটি ডোজ কিনি বা তাদের কাছ থেকে কাঁচামাল নিয়ে আমরা যদি 10 কোটি ডোজ তৈরি করি, তখন তো আমাকে অবশ্যই সেটা দর কষাকষি করতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কওমি মাদ্রাসাগুলোর বেশিরভাগই যেন অন্ধকার এক জগৎ। মাদ্রাসার ব্যবস্থাপনা, অনুদান ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানানো হয় না সরকারকে, এমনকি সংরক্ষণ করা হয় না কোনো নথিপত্র। মাদ্রাসাগুলোতে শিশু নির্যাতন, বলাৎকারের অভিযোগ প্রায় প্রকাশ্যে আসে। আবার শিশুদের ব্যবহার করা হয় সহিংসতার ঢাল হিসেবেও। 2013 সাল থেকে এ পর্যন্ত হেফাজতের ছাতার নিচে থেকে 160টি সহিংসতায় জড়িয়েছে কওমি শিক্ষক শিক্ষার্থীরা। কওমি মাদ্রাসাগুলোকে এখনই নিয়মে বেঁধে ফেলার পরামর্শ গবেষকদের। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। প্রচলিত 3 ধরনের মাদ্রাসা শিক্ষার মধ্যে মসজিদ ভিত্তিক মাদ্রাসাগুলোই কওমি মাদ্রাসা হিসেবে পরিচিত। কওমি মাদ্রাসার সংখ্যা 22,000। 6 বোর্ডের অধীনে পরিচালিত মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 18 লাখ। ধর্মীয় শিক্ষার মজবুত ভিত গড়াই মূল লক্ষ্য বলা হলেও কওমি মাদ্রাসাগুলো যারা পরিচালনা করে তাদের বেশিরভাগই কট্টরপন্থী, হেফাজতে ইসলামের সাথে যুক্ত। আর যারা পড়াশোনা করে তাদেরকে উগ্র ভাবধারায় গড়ে তোলে তারা। 2013 সাল থেকে এখন পর্যন্ত 160টি তাণ্ডব সহিংসতার নেতৃত্ব দিয়েছে এই হেফাজত। এসব ঘটনায় দায়ের হওয়া মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিবিআই। এখানে অনেকেই আসামি আছেন এবং এখানে আসামি থাকুক আর না থাকুক, আমাদের সাক্ষ্য প্রমাণে যার যার ব্যাপার আসবে, যার যার কথাবার্তা আসবে, আমরা তাদেরকেই আমরা আনব। 2017 সালে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর স্তরের মর্যাদা দিয়েছে সরকার। তবে সরকারি স্বীকৃতির চেয়ে নিজেদের মতো করে চলতে চায় কওমি মাদ্রাসার কর্তারা। এই অবস্থায় তাদেরকে বিধির আওতায় আনা জরুরি। সরকারের এখন সময় এসছে এটার পুরোপুরি একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এবং কোনো রকম রাজনীতি কওমি মাদ্রাসায় চলবে না। শিক্ষক ছাত্রদের আবাসিক ব্যবস্থাপনায় শিক্ষা দেয়া কওমি মাদ্রাসাগুলোতে যৌন নিপীড়নের অভিযোগ আছে। সহিংসতায় কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহারও করা হয়। তারা বলেছে না গেলে তাকে শাস্তি দেওয়া হবে, এবং শাস্তির একটা প্রচণ্ড ভীতি রয়েছে। এই শাস্তি শুধু যে বেত মারা হচ্ছে তা না, সেখানে যৌন নির্যাতনের ঘটনা ঘটছে এবং তাদের প্রতিবাদ করবার কোনো জায়গা নেই। কওমি মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার সাথে কর্মমুখী শিক্ষা চালু করার পরামর্শ গবেষকদের। কেন তারা ম্যাজিস্ট্রেট হতে পারবে না, কেন তারা সিভিল সার্ভিসে যোগ দিতে পারবে না, বা অন্যান্য সরকারের কর্মকর্তা হতে পারবে না? এইটা তো আমাদের প্রশ্ন। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে হেফাজত নেতাদের গ্রেফতার, কল্পকাহিনী তৈরির সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের।
আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ভিডিও দেখে আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীদের গ্রেফতার করছে। এখানে কল্পকাহিনী তৈরির কোনো সুযোগ নেই। হেফাজত নেতাদের গ্রেফতার প্রসঙ্গে বিএনপির অভিযোগের জবাবে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে, আলেম ওলামা দেখে নয়, অথবা বিএনপিকে দেখে নয়। বিএনপি বাইরে এত বিশুদ্ধার করছেন, কই কাউকে তো কোনো গ্রেপ্তার করা হচ্ছে না। অপপ্রচার আর গুজব ছড়াচ্ছেন আপনারা প্রকাশ্যে। পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। পরবর্তী নির্বাচন ক্ষমতা পরিবর্তনের পালা বদলের পথ হতে পারে, অন্য কোনো পথে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। চট্টগ্রামের লালখান বাজার থেকে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন 18 মামলার আসামি হেফাজত নেতা হারুন ইজহার। পরে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই হেফাজত নেতার বিরুদ্ধে ঢাকায় মার্কিন দূতাবাস ও ভারতীয় হাইকমিশনে হামলা পরিকল্পনার অভিযোগও আছে। বিশ্বব্যাপী নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার নির্দেশে 2009 সালে এ পরিকল্পনা হয়েছিল। সে সময় এই অভিযোগে তাকে গ্রেফতারও করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ভয়াবহ বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে এবং বিজয় ইনশাআল্লাহ আপনাদের জন্য অপেক্ষা করছে। বুধবার গভীর রাতে র্যাবের অভিযানে চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার হয় সদ্য বিলুপ্ত হওয়া হেফাজতে ইসলামের প্রভাবশালী নেতা হারুন ইজাহার। 18 মামলার আসামি হারুন ইজাহারের বাবা বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ইজাহারুল ইসলাম চৌধুরী। তিনি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা নায়েবে আমির ছিলেন। র্যাব জানায় হারুন ইজাহারের লালখান বাজারের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা মূলত আন্তর্দেশীয় জঙ্গিদের ঘাঁটি। 2009 সালের এই মাদ্রাসায় বসেই ঢাকার মার্কিন দূতাবাস ও ভারতীয় হাইকমিশন উড়িয়ে দেওয়ার ছক কষেন হারুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ভেস্তে যায় তার পরিকল্পনা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রবৃদ্ধির বদলে আসছে বাজেট, মহামারী সামাল দেওয়ার কৌশল ভিত্তিক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছে সিপিডি। বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে তারা বলছে, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো ও তা সঠিকভাবে ব্যবহার করে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দিকে নজর দিতে হবে। এছাড়া সামাজিক সুরক্ষা খাতেও বরাদ্দ ও আওতা বাড়ানো, অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে রক্ষায় বিশেষ উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কর ব্যবস্থার সাথে সাংঘর্ষিক কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করতে হবে। এলপি গ্যাসের 12 কেজির সিলিন্ডারের দাম কমল। এখন থেকে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম পড়বে 906 টাকা। তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির 12.5 কেজি সিলিন্ডারের দাম আগের মতো 591 টাকা। অনলাইন আলোচনায় এই সিদ্ধান্ত জানান বাংলাদেশ রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রতি মাসে এলপিজি তৈরির মূল উৎপাদন প্রপেন ও বিউটেনের দাম সমন্বয় করে মধ্যপ্রাচ্যের জ্বালানি কোম্পানি সৌদি আরামকো। এতে প্রতি মেট্রিক টন প্রপেন 560 এবং বিউটেনের দাম $530 নির্ধারণ করে কোম্পানিটি। শুধুমাত্র সৌদি সিপির ভিত্তিতে মূল্য সমন্বয় করছে। এর সাথে মূসক ও টাকার আন্তর্জাতিক মানের সমন্বয় রেখে দাম নির্ধারণ করল এনার্জি রেগুলেটরি কমিশন। 12 কেজির বোতল হাত বদলের ক্ষেত্রে পরিবহন ভাড়া সহ ডিস্ট্রিবিউটর বা বিপণন চার্জ 50 টাকা, ডিলার রিটেইলার চার্জ 30 টাকা সর্বোচ্চ খুচরা মূল্যের সঙ্গেই ধরা হয়েছে। গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার এলপিজির দর ধরা হয়েছে 40 টাকা 70 পয়সা। সৌদি সিপি যথাক্রমে প্রতি মেট্রিক টন 560 মার্কিন ডলার এবং $530 মার্কিন। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি 70 টাকা 69 পয়সায় এবং মূসক সহ মূল্য প্রতি কেজি 75 টাকা 49 পয়সায় সমন্বয় করা হয়েছে। গণশুনানি ছাড়া দর নির্ধারণের বিষয়ে আপত্তি তুললে বিআরসি চেয়ারম্যান বলেন, সৌদি আরামকোর প্রতি মাসের দাম নির্ধারণের কারণেই এই সমন্বয়। যে কোনো মূল্য সমন্বয় করতে গেলে বা মূল্যহার সমন্বয় যে কথাই বলেন না কেন, এটা গণশুনানি ছাড়া এটা করা অন্যায়। এটা সিপির পরিবর্তনজনিত সমন্বয়। খুচরা পর্যায়ে যাতে ভোক্তা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কমিশন ব্যবস্থা নিচ্ছে বলেও জানান চেয়ারম্যান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
দেশে এসএমই খাতের আওতাভুক্ত প্রায় 260টি চামড়াজাত পণ্যের কারখানা রয়েছে। করোনা মহামারীর প্রভাবে প্রায় অর্ধশত কারখানার উৎপাদন এখন বন্ধ। এছাড়া অর্থ বছরের প্রথম 9 মাসে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমেছে 7% বেশি। আর ভোক্তা চাহিদা কমায় কিছুটা সংকুচিত স্থানীয় বাজারও। এমন পরিস্থিতিতে আরেকটি আর্থিক প্রণোদনার দাবি এই খাতের উদ্যোক্তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। মহামারীর প্রথম ধাপ পেরোতে না পেরোতেই যখন কারখানাটাকে কেবলমাত্র গুছিয়ে নিতে গেলাম, আবারও দ্বিতীয় ধাক্কা। রেজভিন হাফিজ চামড়াজাত পণ্য রপ্তানি করে এসএমই খাতে জাতীয় পুরস্কার পেয়েছেন বেশ কয়েকবার। কিন্তু বৈশ্বিক করোনার প্রভাবে কিছুটা খারাপ সময় পার করছেন তিনি। রপ্তানির আদেশ কমেছে, অভ্যন্তরীণ চাহিদাও কম, তবু সুদিনের আশায় সচল রেখেছেন কারখানা। কাজ করে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সেই চেষ্টা আসলে কতটুকু চেষ্টা করে পারা যায় সেই জায়গায় আসলে একজন উদ্যোক্তা হিসাবে বুঝতে পারছি না। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, অর্থবছরের প্রথম 9 মাসে চামড়া রপ্তানি কমেছে 6.24%, আর 7.03% কমে চামড়াজাত পণ্যের রপ্তানি আয়। তবে এই সময়ে পাদুকা রপ্তানি বেড়েছে 3.82%। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ দীর্ঘস্থায়ী হলে এ খাতের ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে শঙ্কা উদ্যোক্তাদের। 2020 সালে আমাদের প্রায় এক্সপোর্ট ড্রপ করেছিল ওভার 25%। এখনো 2021 সালে আমরা যেটা দেখছি, যেটা আমাদের জুলাই মার্চে 2020-এর সাথে যদি কম্পেয়ার করি, ওভারঅল লেদার সেক্টরে আমাদের প্রায় 7% মতো আমাদের ডিক্লাইন করেছে। 46 ফ্যাক্টরিজ তারা তাদের অপারেশন ফর দ্য টাইম বিং বন্ধ করে রেখেছে, কিন্তু ওনারা বলেন যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। ঝুঁকি মোকাবেলায় নতুন আরেকটি আর্থিক প্রণোদনা প্যাকেজের দাবি চামড়া শিল্প সংশ্লিষ্টদের। গতবার যেরকম 5,000 কোটি টাকার যেরকম আমাদের প্রণোদনা দিয়েছিল, ইকুয়ালি যদি সেভাবে যদি দেওয়া হয় সেটা আমাদের জন্য ভালো হবে। বিশেষ কোনো ভর্তুকির ব্যবস্থা করে যদি আবারও আমাদেরকে সহায়তা করা যায়, সেক্ষেত্রে হয়তোবা আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারবো। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে চলতি অর্থবছরে 92 কোটি মার্কিন ডলার আয় করতে চায় সরকার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে শিশুদের ঈদ উপহার, ছিন্নমূল মানুষের ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে তারা। এরকমই এক কর্মসূচিতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিষোদাগারের রাজনীতি ত্যাগ করে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মাহমুদ হাসানের রিপোর্ট। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান। যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারের প্রতি বিষোদ্গার না করে জনগণের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানান মন্ত্রী। অহেতুক সমালোচনা না করে আপনারা আসুন, জনগণের পাশে দাঁড়ান। আমাদের দুয়ার খোলা আছে আপনাদের জন্য। আসুন একযোগে আমরা জনগণের পাশে দাঁড়াই। প্রতিদিনের মতো ইফতার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। 4 শতাধিক ছিন্নমূল ও ভাসমান মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। যে আমরা এই অসহায় মানুষের পাশে থাকার কারণেই আমরা মানুষকে ভালো রাখতে পারবো এবং সবার পাশে থেকে সবাইকে একটি উন্নত জীবন দেওয়া, আমরা সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছি। দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান আসে কর্মসূচি থেকে। আগামী ঈদ উল ফিতর পর্যন্ত আমরা এটা করব। ঈদ উল ফিতরের দিন আমাদের পথ শিশু ভাই বোন দুস্থ অসহায় পথ শিশুদের নিয়ে 600 শিশুকে আমরা নতুন কাপড় দেব এবং রান্না করা খাবার দিয়ে তাদের সাথে ঈদ উদযাপন করে এটার সমাপ্তি করব। গুলিস্তান এলাকায় মুসল্লি এবং সাধারণ মানুষদের ইফতার প্রদান করেন স্থানীয় কাউন্সিলর। বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন জেলা থেকে আসে, মসজিদে আটকা পড়ে যায়, তারা যেতে পারে না বাসা বাড়িতে, তখন তারা ইফতার করতে সমস্যা হয়। সেই সমস্ত মানুষের কথা চিন্তা করে আজকের এই ইফতারের আয়োজন। নাখালপাড়া এলাকায় কয়েকশো অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার ও ইফতার বিতরণ করে কেন্দ্রীয় যুবলীগ। করোনাকে প্রিভেন্ট করা, প্রতিরোধ করা, যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক তৈরি হয়নি, একমাত্র অ্যান্টিবায়োটিক হচ্ছে সচেতনতার মাধ্যমে আক্রান্ত না হওয়া। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কর্ণফুলীতে তেলের ট্যাঙ্কারে আগুনে নিহত 2, দগ্ধ 3 জন, হাসপাতালে ভর্তি।
আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে অয়েল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডে মারা গেছে 2 জন, গুরুতর দগ্ধ আরও 3 জন হাসপাতালে ভর্তি। বন্দর সংশ্লিষ্টরা জানান, ট্যাঙ্কারটি 1200 টন পণ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোকেমিক্যাল জেটিতে ভেড়ার পর আগুন ধরে যায়। খবর পেয়ে বন্দরঘাটের টাগবোট কান্ডারি 1, কান্ডারি 10 আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস। ওই সময় দগ্ধ হয়ে নিজামুদ্দিন ও আলমগীর নামের 2 জনের মৃত্যু হয়। এছাড়াও দগ্ধ 3 শ্রমিক আবু সুফিয়ান, শাহাবুদ্দিন ও মনির হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। রোজার 2 সপ্তাহ পার হলো। এই মাঝ রমজানেও রাজধানীর হোটেলগুলোতে ইফতার বিক্রির ব্যস্ততা নেই। দোকানিরা বলছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে। ক্রেতারা বলছেন, বাসাতেই তৈরি হচ্ছে ইফতার, দোকান থেকে নিচ্ছেন অল্প স্বল্প। এদিকে নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। রমজান মাসে রাজধানীর মহাখালী ও বনানী এলাকায় ইফতার বিক্রি গত বছর থেকেই কম। ক্রেতারা বলছেন, করোনার কারণে বাইরের ইফতারি এবার কম কিনছেন। তবে পরিবারের সদস্যদের আবদারে কিছু পদ কিনতে হচ্ছে দোকান থেকে। কিছু পাট বাসায় বানাতে পারে না, ওই পাটটার জন্য এখানে আসতে হয়। বিশেষ করে লেগ রোস্ট, যার কারণে এটার জন্য আমি এখানে এসেছি। সতর্ক হওয়া উচিত তো, কিন্তু আমাদের তো আর উপায় নাই। বিভিন্ন এলাকায় ইফতার বিক্রিতে অবশ্য অল্প অল্প ভিড় দেখা গেছে। স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। 4টা পর থেকে এখানে দম ছাড়া সময় পেতাম না, এখন আমাদের এই ব্যথাই নাই। আমাদের বেতন ঠিক মতো দিতে পারতেছে না। এদিকে রাজধানীর বিজয় সরণী এলাকায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে একটি সামাজিক সংগঠন। এছাড়া রমজানের শুরু থেকেই বিভিন্ন এলাকায় গরিবদের মাঝে নিয়মিত ইফতার বিতরণ করেছে আরও কয়েকটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সামাজিক দায়বদ্ধতা বলে একটা কথা আছে, সেই দায়বদ্ধতা থেকে এই কোভিডের সময় আমরা যতটুকু পারছি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইফতারের আয়োজন করেছি এবং আমরা ফাউন্ডেশনের সিস্টেম থেকে এই ইফতারের আয়োজন করে যাচ্ছি প্রত্যেক রমজান মাসে। একই সঙ্গে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রীও বিতরণ চলছে। দেওয়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা সেবাও। বিনামূল্যে আমরা স্বাস্থ্যসেবাটা দিয়ে যাচ্ছি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চীনের সিনোফার্মের টিকার অনুমোদন, দেশের উৎপাদনের সুযোগ, 2 সপ্তাহের মধ্যে আসছে 5 লাখ ডোজ। মহামারী প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ, জাতিসংঘ সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় একদিনে আরও 88 মৃত্যু, কমছে সংক্রমণ, 39 দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। তৃতীয় ধাপের লকডাউনেও প্রায় স্বাভাবিক সবকিছু, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালুর দাবি। কওমি মাদ্রাসাগুলো অন্ধকার এক জগৎ, সরকারকে না জানিয়ে চলে সবকিছু, এখনই রাশ টেনে ধরার পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।